আর্দ্র একটি স্বাক্ষর যেন রঙের পুরো জীবনটাই নতুন করে লিখে দিয়েছিল। যে বাড়িটা এতদিন শুধু আশ্রয় ছিল, যেখানে সে থাকতো ঠিকই কিন্তু নিজের বলে কিছু ভাবতে সাহস পেত না, সেই বাড়িতেই এখন তার অধিকার জন্মেছে। কাগজে কলমে হোক, সম্পর্কের নামে হোক, সে এখন এই পরিবারের একজন সদস্য। নিয়ে আন্টির স্নেহ ধীরে ধীরে মায়ের জায়গা নিয়ে নিল। সরফাজ আঙ্কেলের কঠোর মুখের আড়ালে লুকিয়ে থাকা মমতা রং খুব দ্রুত চিনে ফেলল। আর আরিশ, সে আবার আগের মতোই তার খেলাধুলোর সঙ্গী, বরং সম্পর্কটা আরো গভীর হয়েছে। এখন তাদের বন্ধুত্বের মাঝে এক অদ্ভুত গোপন বন্ধন আছে, যা তারা দুজন পুরোপুরি বোঝে না। সব কিছু স্বাভাবিক হয়ে গেল, শুধু একটি বিষয় বাদে। আদ্র তার সামনে এলেই রঙের বুকের ভেতর এখনও কেমন কেঁপে উঠে। কথা বলতে গেলে জিভে জড়িয়ে যায়, চোখে চোখ পড়লে দ্রুত সরে যায়। তবুও সে প্রতিদিন একটা কাজ নিয়ম করে করে, রোজ দুটি চকলেট সকালবেলা সবার অগোচরে সে নিঃশব্দে আদর ঘরে ঢুকে টেবিলের উপর খুব যত্ন করে দুটো চকলেট রেখে আসে। তারপর পা টিপে টিপে বেরিয়ে যায়, যেন তাদের বিয়ের সম্পর্কটা সত্যি ওই দুইটা চকলেটের মধ্যেই বাঁধা। যতদিন সে চকলেট দেবে ততদিন সেই বাড়িতে থাকবে। এক শিশু মায়ের নিজস্ব চুক্তি। আদ্র প্রথম দিন ব্যাপারটা খেয়াল করেনি, দ্বিতীয় দিন অবাক হয়েছে, তৃতীয় দিনে বুঝছে এটা নিয়ম। এখন সে ঘুম থেকে উঠে টেবিলের দিকে তাকায়, অথবা স্কুল থেকে ফিরেও ব্যাগ নামানোর আগে একবার দেখে টেবিলের উপর মোড়ল ঝকঝকে দুটো চকলেট পড়ে থাকলে তার অজান্তেই ঠোঁটে হালকা হাসি ফুটে ওঠে। সে কখনো রঙকে কিছু বলে না, রঙও সামনে এসে কিছু দেয় না। মাঝে মাঝে করিডোরে দেখা হলে রং এক ঝলক লাজুক হাসি দিয়ে দ্রুত সরে যায়, কিন্তু দুজনেই জানে চকলেটগুলো কেবল চকলেট না, এগুলো প্রতিশ্রুতি, নিশ্চিতা, নিঃশব্দই কৃতজ্ঞতার। আদ্র সে নিজের অজান্তেই এখন চকলেটের অপেক্ষায় থাকে। যেমন আজ সকালটা অন্যরকম ছিল। আদ্র ঘুম থেকে উঠে অভ্যাসবশত টেবিলের দিকে তাকালো, খালি। সে ভুরু কুঁচকালো, হয়তো ভুলে গেছে ভেবে গুরুত্ব দিল না। স্কুল থেকে ফিরে ব্যাগ ছুঁড়ে রেখে আবার তাকালো, টেবিল এখনো খালি। সে ফ্রেশ হয়ে বই খুলে বসলো, কিন্তু চোখ পড়ছে না পাতায়। অদ্ভুতভাবে তার মন দরজার দিকে, কখন যেন হালকা টোকা পড়বে কিংবা নিঃশব্দে দরজা খুলে রং ঢুকবে। মিনিট পেরিয়ে ঘন্টা হলো, দুপুর গড়িয়ে বিকেল, বিকেল গড়িয়ে সন্ধ্যা। টেবিল এখনো খালি। আদ্র বিরক্ত মুখে বই বন্ধ করলো, নিজেকে বোঝালো কি এমন হয়েছে, চকলেট না দিলেই বাকি। তবুও বুকের ভেতর কোথাও হালকা অস্বস্তি। সে কি ভুলে গেছে, নাকি অসুস্থ, নাকি আর দরকার নেই ভেবেছে। অদ্ভুত এক শূন্যতা তার গাটায় ছড়িয়ে পড়লো, তবু বুকের ভেতরটা অকারণে ভারী লাগছে। শেষমেশ বিরক্ত হয়ে বই বন্ধ করলো সে। দেখেই আসি। আদ্র বসার ঘরে ঢুকতেই দৃশ্য দেখে থমকে গেল। টেবিলের উপর মেঝেতে বই, খাতা, রং, পেন্সিল ছড়িয়ে ছিটিয়ে একাকার। পড়াশোনার চেয়ে যেন যুদ্ধই বেশি চলছে। রং দুহাতে কোমরে দিয়ে দাঁড়িয়ে আছে, মুখ গম্ভীর, চোখ রাগে গোল। মাছ সবুজ করেছো কেন? তোমাকে কে বলেছে মাছ সবুজ হয়? আরিশ গাল ফুলিয়ে বসে জেদি ভঙ্গিতে মাছের গায়ে সবুজ রং ঘষে চলছে। আমি মাছ সবুজ করি নাকি হলুদ করি, তোমার কি? রং তখনও প্রতিবাদ করলো, আমি থাকতে তোমাকে ভুল কালার করতে দেব না, এটা ড্রয়িংয়ে অপমান। বড়দের মতো মাথা নেড়ে সে আরিশের ড্রয়িংয়ে খাতা টেনে নিল। রং, আমার বই দাও না, আগে ঠিক মতো কালার করবে সেটা বলো, এরপর যা হওয়ার তাই হলো। আরিশ প্রতিশোধে রঙের খাতা কেড়ে নিয়ে তার সুন্দর করে আঁকা মাছটার উপর মোটা করে সবুজ রং লাগিয়ে দিল। আরিশ এক মুহূর্তের যুদ্ধ ঘোষণা,
একজন আরেকজনের ছবি নষ্ট করছে, রং পেন্সিল ছুঁড়ে দিচ্ছে, তকে তকে গলা কাঁপছে। আদ্র দরজার পাশে দাঁড়িয়ে হতভম্ব। এই দুই পাগলকে একসাথে পড়তে বসতে বলেছে কে? এদেরকে একসাথে পড়তে বসানো মানেই যেন যুদ্ধক্ষেত্র তৈরি করা। হঠাৎ আরিশের চোখে পড়ল আদ্রকে। সে দৌড়ে গিয়ে বড় ভাইয়ের পাশে দাঁড়ালো। ভাইয়া দেখো না, রং আমাকে ডিস্টার্ব করছে। আমি ভালো করে ড্রয়িং করতে পারছি না। আমি মাছ সবুজ করি নাকি হলুদ করি, ওর কি? এক নিঃশ্বাসে অভিযোগের পাহাড় গড়ে ফেলল সে। আদ্র ধীরে ধীরে রঙের দিকে তাকালো। তার দৃষ্টি পড়তেই রঙের গলা স্বর থেমে গেল, মুখটা চুষে গেল, মাথা নিচু। সে তো শুধু দুষ্টুমি করছিল, আদ্র যে হঠাৎ এসে পড়বে ভাবেনি। তার উপর আরিশ বিচার দিয়ে দিল। এই তুমি! আদ্রর গলা কঠিন, রং চমকে উঠল। আমার রুমে এসো। কথাটা বলে আদ্র নিজের ঘরের দিকে হাঁটা দিল। পেছনে রং স্থির দাঁড়িয়ে। আরিশে জিভ বের করে বেঞ্চি কাটলো। যাও যাও, ভাইয়া তোমাকে বকবে। আমার ভাইয়া কিন্তু খুব রাগী। তুমি না আমার ফ্রেন্ড। রং আহত চোখে তার দিকে তাকালো। আমি তোমাকে চকলেট দিয়েছিলাম আরিশ, তুমি আমার সাথে এমন করলে। কথাটা বলে সে মন খারাপ করে ধীরে ধীরে আদ্র রুমের দিকে হাঁটলো। আরিশ চুপ হয়ে গেল। সকালের কথা মনে পড়ল। নিজের চকলেট খেয়ে আবার চাইলে আম্মু তাকে আর দেয়নি। তখন রং চুপচাপ নিজেরটা এগিয়ে দিয়েছিল। তার ছোট মনে হালকা অপরাধ বোধ দোলা দিল। রং ছোট ছোট পা ফেলে আদ্রর দরজার সামনে এসে দাঁড়ালো। ভেতরে যাবে না দৌড়ে নিহানটির কাছে যাবে বুঝতে পারছে না ঠিক তখনই দরজা খুলে গেল। আদ্র ভ্রু তুলে তাকালো। এত সময় লাগে আসতে? ভেতরে আসো। সে নিজের চেয়ারে গিয়ে বসলো। রং ভেতরে না ঢুকে দরজার পাশে দাঁড়িয়ে রইল। হাতের আঙুলগুলো ফ্রকের কাপড়ে জড়িয়ে আছে। আমি আর আরিশকে ডিস্টার্ব করব না। তোমাকে ভেতরে আসতে বললাম না? আবার সেই গম্ভীর স্বর। রং একবার তাকিয়ে ভীতু মুখে ভেতরে ঢুকলো। আদ্র তার ভীতু চেহারা দেখে মনে মনে হাসলো, কিন্তু মুখের কঠোর ভাব বজায় রাখলো। তুমি কি জানো তুমি ভুল করেছো? রং দ্রুত মাথা নাড়লো। আর করব না। গলা কেঁপে এলো। কি ভুল করেছো সেটা বলো। আমি আরিশকে বিরক্ত করব না। ওর ড্রয়িং বই আমি সেটা বলছি না। আদ্র মাঝপথে থামিয়ে দিল। রং অবাক হয়ে তাকালো। তাহলে? আদ্র ধীরে টেবিলের দিকে ইশারা করলো। তার চোখে একবার দুষ্টু ঝিলিক। আমার চকলেট কোথায়? রঙের চোখ গোল হয়ে গেল। কি? আদ্র ভান করা গম্ভীর মুখে বলল, প্রতিদিন তো আমার টেবিলে দুটো চকলেট থাকে, আজ নেই কেন? কয়েক সেকেন্ড রঙের মুখে সম্পূর্ণ বিভ্রান্ত। তারপর হঠাৎ তার চোখে উপলম্বী ঝিলিক ফুটল। ওহ, ওটা? সে একটু ভেবে মাথা চুলকাতে চুলকাতে বলল, আসলে ওগুলো আমি আজকে আরিশকে দিয়ে দিয়েছি। আদ্র চোখ সরু হয়ে এলো। কি? আমারটা আরিশকে দিলে কেন? রং নিরীহ ভঙ্গিতে বলল, নিহা আন্টি বলেছে তুমি চকলেট খাও না। আরিশ চকলেট পছন্দ করে, তাই আমি আরিশকে দিয়ে দিয়েছি। আদ্র একটু ঝুঁকে এলো তার দিকে। ভ্রুকুচকে মুখে গম্ভীরতা, কিন্তু চোখে চাপা দুষ্টুমি। আরিশ কি সেদিন তোমাকে বিয়ে করেছে? রং তৎক্ষণাৎ মাথা নাড়ালো। না। তাহলে আমার চকলেট ওকে দিচ্ছ কেন? সে আরও কাছে এসে ফিসফিস করে বলল, এখন আমি যদি এই বিয়েটা ভেঙে দেই? রঙের চোখ বিষমে গোল হয়ে গেল। ভেঙে দেবে? তার ছোট মাথায় নতুন প্রশ্ন ঢুকে গেল। বিয়ে আবার ভেঙেও নাকি? এটা তো সে আগে শোনেনি। এখন বলো, তখন কি করবে? আমি যদি বিয়ে ভেঙে দেই? রং কিছুক্ষণ চুপ করে থেকে তাড়াতাড়ি বলল, না না, প্লিজ ভাঙবে না। আমি কালকে দুটো দিয়ে দেব।
আদ্র বুকের উপর হাত রেখে ভান করা কষ্টের সুরে বলল, কালকের কথা বলছো, কিন্তু আজকেরটা? রং অস্থির হয়ে গেল। আজ তো আর নেই, তাহলে এখন? তুমি কি সত্যি বিয়ে ভেঙে দেবে? তার কণ্ঠ কেঁপে উঠল, চোখে সত্যিকারের দুশ্চিন্তা। এখন যদি সত্যি ভেঙে দেয়? এই নিষ্পাপ উদ্বেগ দেখে আদ্র আর নিজেকে সামলাতে পারল না। হঠাৎ করে তার মুখ থেকে হাসি ফেটে বেরিয়ে এলো। রং হতভম্ব হয়ে তাকিয়ে রইল। তুমি হাসছো কেন? হাসি থামিয়ে আদ্র এক ঝটকা রঙের ছোট হাতটা ধরে টেনে নিজের একটু কাছে আনলো। এই যে। রং বুঝে ওঠার আগেই আদ্র দু আঙুল দিয়ে তার গোল নরম গাল টিপে ধরলো। রং পুরো হতভম্ব, চোখ বড় বড়, তারপর তাড়াতাড়ি দুহাত দিয়ে নিজের গাল ঢেকে ফেললো। কি? সে বিস্মিত কণ্ঠে জিজ্ঞেস করলো। আদ্র ঠোঁটের কোণে দুষ্ট হাসি টেনে বলল, তুমি তো আজ আমার চকলেট দাওনি, তাই ভাবলাম চকলেট না পেলে ললিপপ নিয়েই খেলি। রং ভ্রুকুচকে গেল। আমি ললিপপ? আদ্র মাথা নাড়ল গম্ভীর সুরে, যেন খুব বড় সত্য বলছে। হ্যাঁ, শুধু ললিপপ না, চকলেটও। রং আরো বিবন্ত। আমি চকলেটও? আদ্র একটু ঝুঁকে এলো, তার কণ্ঠস্বর নরম হয়ে গেল। হ্যাঁ, তুমি আমার চকলেট। আমার শব্দটা নিজের অজান্তে বেরিয়ে এলো, কিন্তু এর মধ্যে অদ্ভুত এক অধিকার বোধ আছে। মজা করে হোক, দুষ্টুমি করে হোক, তবুও কোথায় যেন একটু সত্যিও লুকিয়ে। রং কিছুক্ষণ তাকিয়ে রইল তার দিকে, তারপর গম্ভীর হয়ে বলল, তাহলে তুমি কি আমাকে খেয়ে ফেলবে? আদ্র এক সেকেন্ডের জন্য থমকে তাকিয়ে রইল, তারপর আবার হেসে উঠল। হাসির মাঝেই সে হাত বাড়িয়ে আলতো করে রঙের মাথায় হাত বুলিয়ে দিল। নরম স্বরে বলল, খাবো তো ঠিকই, তবে এখন না, কিছুদিন পর। এখন শুধু যত্ন করে রেখে দিতে হবে। রঙের গাল হঠাৎই টুকটুকে লাল হয়ে উঠল। গাল টিপে দেওয়ার জন্য নাকি কথার জন্য সে নিজেও বুঝতে পারল না। ঠিক তখনই দরজা ঠেলে ভেতরে ঢুকে পড়ল আরিশ। আসলে ঢোকার আগেই সে দরজার বাহিরে দাঁড়িয়ে সব শুনছিল। ভেতরে ঢুকেই সে তড়িঘড়ি করে বলে উঠল, ভাইয়া, আমার ফ্রেন্ডকে খেও না। আমি কিন্তু আম্মুকে বলে দিব তুমি মানুষ খাও। বলেই সে বীরের মতো বুক ফুলিয়ে রঙের সামনে এসে দাঁড়ালো। রং, ভয় পেও না, আমি তোমাকে বাঁচাতে এসেছি। আদ্র কিছুক্ষণ হতবাক হয়ে তার ছোট ভাইয়ের দিকে তাকিয়ে রইল, তারপর হঠাৎ করে হেসে উঠল। এই বোকার দল তাকে সত্যি সত্যি মানুষ খেকো ভেবে বসেছে নাকি? সে কি এই গল্পের ভিলেন? রং কিছু না বলে চুপ করে দাঁড়িয়ে রইল, কিন্তু তার চোখের বিভ্রান্তির জায়গায় ধীরে ধীরে একটা ছোট হাসি ফুটে উঠল। তার ফ্রেন্ড সত্যি তাকে বাঁচাতে এসেছে। আরিশ সেবার গিয়ে এসে রঙের হাতটা ধরে ফেলল, মুখটা একটু অপরাধী অপরাধী। আই অ্যাম সরি রং, আমি আর কারো কাছে বিচার দেব না, তোমার সাথে আর ঝগড়াও করব না। রং হালকা ঠোঁট ফুলিয়ে জিজ্ঞেস করলো, সত্যি? আরিশ সাথে সাথে মাথা নাড়ল, যেন পৃথিবীর সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রতিশ্রুতি দিচ্ছে। সত্যি, আর ঝগড়া করব না। তুমি আমার সাথে চলো খেলতে। রং মিটে মিটে করে হাসলো, কিন্তু গম্ভীর গলায় বলল, খেলতে পারি, তবে এক শর্তে। কি? আরিশের চোখ দুটো উত্তেজনা চকচক করছে। রং যা বলবে সে যেন মুহূর্তে রাজি হয়ে যাবে। রং এবার বুকের উপর হাত রাখলো, ঠিক সেই ভঙ্গিতে যেভাবে কিছুক্ষণ আগে আদ্র দাঁড়িয়েছিল। দৃশ্যটা দেখে আদ্রর চোখ একটু বড় হয়ে গেল। মেয়েটা কি তাকে নকল করছে? রং খুব গম্ভীর মুখে বলল, তোমার সাথে খেলতে পারি, কিন্তু তুমি মাছ সবুজ কালার করতে পারবে না। এক মুহূর্তের মধ্যে আরিশের মুখ কালো হয়ে গেল, যেন রংটাকে শুধু মাছ সবুজ করতে মানা করেনি, সরাসরি যুদ্ধ ঘোষণা করে বসেছে। সে গম্ভীর মুখে বলল, তাহলে আর খেলতে হবে না। তারপর আদ্রর দিকে তাকিয়ে নির্দেশ দিল, ভাইয়া, তুমি রংকে আটকিয়ে রাখো। বলে সে হনহন করে রুম থেকে বেরিয়ে গেল।
একেবারও পিছনে ফিরে তাকালো না। রঙের ঠোঁট হালকা করে হা হয়ে গেল। এই মাত্র কি হলো? আরিশ আবার তাকে রেখে চলে গেল। আবার বিশ্বাসঘাতকতা। এই ছেলেকে দেখে খুশি হওয়াটাই ভুলে হয়েছে মনে হচ্ছে। সে প্রথমে দরজার দিকে তাকালো, যেখানে আরিশ অদৃশ্য হয়ে গেছে। তারপর ধীরে ধীরে ঘুরে আদ্যর দিকে তাকালো। আদ্য তখনও তার দিকে তাকিয়ে আছে, চোখে স্পষ্ট দুষ্টুমি। রঙের চোখ পড়তেই সে ভ্রু নাচিয়ে ইশারা করলো। এখন রঙের মাথায় সাথে সাথে বিপদের ঘন্টা বেজে উঠল। মানে সে আবার আদ্রর কাছেই আটকে পড়ে যাচ্ছে। এক সেকেন্ডও দেরি না করে সে উল্টো দিকে ঘুরে দৌড় দিল। আরিশ কিন্তু করিডোরের তখন আরিশের কোনো চিহ্নই নেই। পেছন থেকে আদ্রর হাসির শব্দ ভেসে এলো, গভীর মজা পাওয়া হাসি। রাতে খাবারের সময়টা এই বাড়িতে এক ধরনের ছোট উৎসবের মতো। সারাদিন সবাই যার যার কাজ, স্কুল, কলেজ, অফিস নিয়ে ব্যস্ত থাকে। তাই একসাথে বসে খাওয়ার সুযোগ খুব একটা হয় না। কিন্তু রাতের খাবারটা সবাই মিলে খাওয়ার নিয়ম যেন অগঠিত আইন। আজও ডাইনিং টেবিলে বসেছে 5 জন। সারফাজ, নিহা, আদ্র, আরিশ আর রাং। খাওয়ার সাথে সাথে গল্প চলছে। গল্প নয়, বরং সারাদিন কে কি করছে তার হিসেব দেওয়া হচ্ছে। তবে সেই হিসেবের বড় অংশ জুড়েই থাকে দুজনের নাম, আরিশ আর রং। আজও তার ব্যতিক্রম হলো না। নিহা মাছের কাঁটা বেছে বেছে আরিশ আর রঙের পেটে দিচ্ছে, আর সেই সাথে জিজ্ঞেস করছেন 2 দুষ্টুর দিনের কীর্তি আলাপের হিসাব। নিহা বুড়কুচকে বললেন, আরিশ, তোমার টিচার আজকে ফোন করে বললেন তুমি নাকি আদির টেবিলে পানি ঢেলে দিয়েছো। আরিশ দ্রুত মাথা নাড়ল। ইচ্ছে করে করিনি আম্মু, আমি শুধু দেখাচ্ছিলাম। কি দেখাচ্ছিলে? আমার ওয়াটার বোতলে পানি বেশি থাকে। নিহা কিছুক্ষণ ছেলের দিকে তাকিয়ে থাকলেন, তারপর বিরক্ত সুরে বললেন, তোমাকে কে বলেছে কার বোতলে পানি বেশি থাকে সেটা দেখাতে? আরিশ এবার একটু গম্ভীর হয়ে বলল, কিন্তু আম্মু, আদি মেয়েকে বারবার বলছিল ওর নতুন বোতলে নাকি পানি বেশি থাকে, তাই আমি আমারটা দেখেছি। নিহা অবিশ্বাসের চোখে তাকালেন। তাই বলে সরাসরি টেবিলে ঢেলে দেখতে হবে? আরিশ খুব যুক্তি দিয়ে বলল, আমার বোতলের ভিতরে তো দেখা যায় না আম্মু, ঢেলেই তো দেখতে হবে। সারফাজ পাশে বসে ছেলের কথা শুনে হেসে ফেললেন। আমার ছেলের তো ভালোই বুদ্ধি আছে। নিহা সাথে সাথে তীক্ষ্ণ চোখে তার দিকে তাকাতেই সারফাজে কাশির ভান করে চুপ হয়ে গেলেন। এদিকে আদ্র নির্লিপ্ত ভাবে নিজের খাবার খেয়ে যাচ্ছে, যেন এই আলোচনার সাথে তার কোনো সম্পর্কই নেই। নিহা আবার আরিশের দিকে ফিরলেন, কণ্ঠে এবার কঠোরতা। আরিশ, আমি তোমাকে কতবার বলেছি স্কুলে গিয়ে দুষ্টুমি করবে না, তারপরও প্রতিদিন তুমি কোনো না কোনো দুষ্টুমি করে আসে। শেষে তোমার টিচার আমাকে বিচার দেয়। আরিশ মুখ ছোট করে বলল, কিন্তু আম্মু, আদি তো মেয়েকে। চুপ, আর একটা কথাও না। নিহা এবার সত্যি বিরক্ত। সারাদিন শুধু মেয়েকে মেয়েকে মেঘ। তোমার নামে আর কোনো অভিযোগ এলে কিন্তু তোমার খবর আছে, অন্য স্কুলে ভর্তি করিয়ে দেব। এই কথাটা শুনতে আরিশের মুখ ফুলে গেল। অন্য স্কুলে মানে মেয়েকে আর দেখা হবে না? এটা তার কাছে পৃথিবীর সবচেয়ে বড় শাস্তির মতো। সে চুপচাপ মুখে খাবার নিয়ে বসে রইল। নিহা কয়েক সেকেন্ড ছেলের দিকে তাকিয়ে থাকলেন, তারপর হঠাৎ তার দৃষ্টি ঘুরে গেল রঙের দিকে। আর তুমি? রং চমকে উঠল ঠিক তখনই, যখন সে চুপি চুপি নিজের প্লেট থেকে একটা মাছের টুকরো আরিশের প্লেটে সরিয়ে দিচ্ছিল। হাতটা মাঝপথে থেমে গেল। সে ধীরে ধীরে মুখ তুলে তাকালো। আমি কি করেছি? চেহারায় এমন নিরীহ ভাব এনে ফেললো যেন পৃথিবীর সবচেয়ে ভদ্র শিশুটি সে। নিহা ভ্রু তুলে তার প্লেটের দিকে আঙুল দেখালো।
তুমি মাছ খাচ্ছ না কেন? আমি দেখিনি ভাবছো আমি সব দেখেছি? একটাও মাছ খাওনি, সব লুকিয়ে লুকিয়ে আরিসের প্লেটে দিয়ে দিচ্ছ। রং ধরা পড়া আসামির মতো মুখ করলো। কিন্তু আন্টি, আমি মাছ খেতে পারি না, সেই জন্যই তো আমি কাঁটা বেছে দিচ্ছি যাতে খেতে পারো। এখন খাও। রং হার না মানা সৈন্যের মতো মাথা নাড়ল। মাছ খেলে আমি পানিও খেতে পারবো না। নিয়া থমকে গেলেন। কেন? রং একটু অস্বস্তিতে নড়েচড়ে বসলো। পরে যদি পেটে গুড়গুড় করে? সাপরাজ এবার চিন্তিত হয়ে তাকালেন। পেটে গুড়গুড় করে নাকি ব্যথা করে? তিনি ভেবেছেন হয়তো রঙের মাছে খেলে সমস্যা হয়, কিন্তু ছোট বলে ঠিকমতো বুঝিয়ে বলতে পারছে না। তিনি নরম গলায় বললেন, বলো তো, মাছ খেলে কি পেটে ব্যথা হয়? রং মাথা নাড়ল না, কিন্তু সে একটু দম নিয়ে খুব গম্ভীর ভঙ্গিতে বলল, ওরা যদি আবার জেগে যায় তখন? নিহা অবাক হয়ে বললেন, জেগে যায় মানে? রং এবার দীর্ঘশ্বাস ফেললেন, যেন খুব জটিল বৈজ্ঞানিক বিষয় ব্যাখ্যা করতে যাচ্ছে। মাছ তো পানিতে থাকে, তাই না? সবাই মাথা নাড়ল। রং আবার বলল, আমরা যদি মাছ খাওয়ার পর পানি খাই তখন তো মাছ পানি পেয়ে পেটের ভিতর আবার বেঁচে উঠবে। সে নিজের পেটে হাত দিয়ে গম্ভীর মুখে বলল, তারপর তারা পেটের ভিতর সাঁতার কাটবে। একটু থেমে যোগ করলো, আমি একবার মাছ খেয়ে পানি খেয়েছিলাম। তখন পেটের ভিতর থেকে গুড়গুড় শব্দ হচ্ছিল। নিশ্চয়ই ওরা সাঁতার কাটছিল। ডাইনিং টেবিলের কয়েক সেকেন্ডের সম্পূর্ণ নীরবতা নেমে এলো। নিহা আর সরপাজ হাঁ করে তার দিকে তাকিয়ে আছেন। এটা শুনে অবাক হবে নাকি হাসবে বুঝতেই পারছে না। ঠিক তখনই টেবিলে হঠাৎ হাসির শব্দ ভেসে উঠল। নিহা আর সরফরাজ তাকিয়ে দেখলেন আদ্র হাসছে, মন খুলে জোরে জোরে হাসছে। এই ছেলেকে এত সহজে হাসতে দেখা যায় না, অথচ আজ সে একদম নির্ভর হয়ে হাসছে। মা বাবার সাথে চোখে চোখ পড়ার সাথে সাথে আদ্র হাসি থামিয়ে দিল, চোখ নামিয়ে খাবার খেতে লাগলো, যেন একটু আগে সে হাসেনি। তার অবস্থা দেখে নিহা আর সরফরাজ হেসে ফেললেন। রঙের অদ্ভুত জ্ঞানী সুবল বোকা ত্বকের জন্য নাকি আদ্রকে এতদিন পর এমন হাসতে দেখে, সেটা কেউ ঠিক বুঝতে পারল না। রং যখন দেখলো সবাই হেসে উঠেছে তখন সে কিছুই বুঝতে পারল না। ভুরু কুঁচকে একবার এই দিকে আরেকবার ওই দিকে তাকালো, তারপর ঠোঁট ফুলিয়ে বলল, তোমরা সবাই হাসছো কেন? আমাকেও বলো। তার কণ্ঠে এমন আন্তরিক কৌতূহল, যেন পৃথিবীর সবচেয়ে মজাদার কোনো ঘটনা ঘটেছে আর সে একাই কিছু বুঝতে পারছে না। এই সুযোগটা আরিশ হাতছাড়া করল না। সে মুচকি হেসে বলল, কারণ তুমি একদম বোকাদের মতো কথা বলছো, তাই সবাই হাসছে। একটু থেমে নাটকীয় ভঙ্গিতে যোগ করলো, মরা মাছ আবার বেঁচে উঠবে, এটা কেউ বলে নাকি দামি? কথাটা শেষ হওয়ার সাথে সাথেই রঙের মুখ শক্ত হয়ে গেল। সে সাথে সাথে প্রতিবাদ করলো, তুমি আমার সাথে কথা বলবে না? হঠাৎ এমন রাগী প্রতিক্রিয়া টেবিলে বসা সবাই একটু চমকে গেল। নিহা অবাক হয়ে রঙের দিকে তাকালেন। কেন? তোমাদের কি আবার জর্গা হয়েছে? হালকা হেসে বললেন, কালকেই তো বলেছিলে তোমরা বেস্ট ফ্রেন্ড হয়ে গেছো। রং এবার গম্ভীর মুখে মাথা নাড়ল, না আন্টি, ও আর আমার ফ্রেন্ড না। তারপর ছোট আঙুল তুলে আরিশের দিকে দেখিয়ে বলল, ও একটা চিটার। আরিশ সাথে সাথে প্রতিবাদ করলো, এই, আমি চিটার না। রং ঠোঁট ফুলিয়ে আরো দীর্ঘ গলায় বলল, অবশ্যই তুমি চিটার। নিহা দ্রুত হাত তুলে দুজনকে থামালেন। দাঁড়াও দাঁড়াও, আগে আমাকে বলো কি হয়েছে? রং যেন এই মুহূর্তটার জন্য অপেক্ষা করছিল। সে অভিযোগের সুরে বলা শুরু করলো, আর টেবিলের বসা সবাই মনোযোগ দিয়ে শুনতে লাগলো। আন্টি আজকে ক্লাসে আমাদের বলেছে তুমি কাকে বেশি লাভ করো,
তাকে ড্রয়িং করতে। নিহা মাথা নাড়লেন। আচ্ছা, তারপর তুমি কাকে এঁকেছো? রং বলল, দাঁড়াও। বলে সে হঠাৎ দৌড়ে রুমের দিকে চলে গেল। কয়েক মুহূর্ত পর দুটো কাগজ হাতে নিয়ে আবার ফিরে এলো। হাঁপাতে হাঁপাতে এসে একটা কাগজ নিহার হাতে ধরিয়ে দিল। সারফরাজও কৌতূহল হয়ে এগিয়ে এলেন। দুজনে ছবিটার দিকে তাকালেন। নিহা একটু মনোযোগ দিয়ে বোঝার চেষ্টা করলেন। সারফরাজ কয়েকবার কাগজ ঘুরিয়ে ফিরিয়ে দেখলেন, কিন্তু কিছুই বুঝলেন না। বাচ্চাদের আঁকা ছবি বলে কথা। লম্বা লাইন, গোল মুখ, দুটো কাঠির মতো হাত পা, সব একই রকম, শুধু লম্বা চুল আর ফ্রকের মতো কিছু দেখে আন্দাজ করা যায় কোনটা ছেলে কোনটা মেয়ে। রং গর্বের সাথে বলতে শুরু করলো, আঙুল গুনে গুনে আমি সবাইকে এঁকেছি, পাপা, আম্মু, নিহা আন্টি, সরফাজ আঙ্কেল আর আরিশকেও। তারপর একটু থেমে মুখ ফুলিয়ে বলল, কিন্তু আরিশ আমাকে আঁকেনি। নিহা এবার আরিশের দিকে তাকালেন। তুমি কাকে এঁকেছো দেখি? আরিশ সঙ্গে সঙ্গে কাচুমাচু করতে লাগলো। ঠিক তখনই রং আরেকটা কাগজ এগিয়ে দিল। সে আগেই আরিশের ড্রয়িং নিয়ে এসেছে, যেন প্রমাণসহ বিচার দিতে পারে। নিহা কাগজটা হাতে নিয়ে তাকাতেই ভ্রু কুঁচকে গেল। পুরো পৃষ্ঠায় একটাই মেয়ে আঁকা, তার নিচে বড় বড় অক্ষরে লেখা, আমার প্রিয় মেঘ। নিহা আর সরফরাজ দুজনেই কয়েক সেকেন্ড চুপ করে রইলেন। তারপর ধীরে ধীরে দুজনেই ছেলের দিকে তাকালেন। আরিশ, তোমার আম্মু আব্বু কাউকে আঁকতে ইচ্ছে করলো না? নিহা গম্ভীর গলায় জিজ্ঞেস করলেন। আরিশ দ্রুত নিজের চাপাই দিতে বলল, আম্মু মিস বলেছিল তুমি কাকে বেশি লাভ করো, তাকে ড্রয়িং করতে। মেঘের প্রতি আরিশের অন্ধ প্রেম দেখে নিহা আর সরফরাজ হতাশ। রং তখনই সুযোগ নিয়ে অভিযোগ যোগ করলো, আংটি জানো, কাল আরিশ মা সবুজ কালার করেছে, কারণ মেঘ বলেছে ওকে সবুজ করতে। তারপর দুহাত বুকে ভাঁজ করে বলল, আরিশ আমার কথা একটুও শোনে না, আমি ওকে কেন ফ্রেন্ড বানাবো? সরফরাজ দীর্ঘশ্বাস ফেলে আদ্রর দিকে তাকালেন। এত আদর করে ছেলে বড় করে লাভ হচ্ছে কি? সারাদিন শুধু মেঘ মেঘ। আদ্র কোনো প্রতিক্রিয়া দেখালো না, গম্ভীর মুখে চুপচাপ বসে রইল। সরফরাজ আদ্র থেকে কোনো উত্তর আশা করেনি। এবার তিনি স্ত্রী নিহার দিকে একটু ঝুঁকে ফিসফিস করে বললেন, আমি কাকে কি বলি বলো তো? আমার দু ছেলেই হয়েছে সেলফিশ। তারপর রঙের দিকে তাকিয়ে হালকা হাসলেন। এই জন্যই সবাই একটা মেয়ে চায়, দেখেছো কত ভালো মেয়ে, নিজের পাপা আম্মির সাথে আমাদেরও এঁকেছে, কত সুইট। নিহা হেসে মাথা নাড়ালেন। এদিকে রং আর আরিশ আবার ত্বকে ব্যস্ত হয়ে পড়েছে। তুমি চিটার, আমি না। তুমি শুধু মেঘকে কেন এঁকেছো? আমার ইচ্ছে। ডাইনিং টেবিলের আবার ছোটদের আদালতে পরিণত হয়েছে। ঠিক তখনই হঠাৎ চেয়ার সরানোর শব্দ হলো। আদ্র উঠে দাঁড়িয়েছে, কেউ ঠিক খেয়ালও করলো না কখন সে উঠে গেছে। খাবার শেষও করেনি। নিহা পিছন থেকে ডাকলেন, আদ্র, কিন্তু সে কোনো উত্তর দিল না, সোজা নিজের ঘরের দিকে চলে গেল। রং আর আরিশ তখনও ঝড়গায় ব্যস্ত। নিহা আর সরফরাজও সেটা সামলাতে ব্যস্ত, তাই কেউ খেয়াল করলো না আদ্র হাতে একটা কাগজ ধরা, রঙের আঁকা সেই ড্রয়িং। কাগজটা তার মুঠোর ভেতর শক্ত করে ধরা। ডাইনিং রুমে তখনও রং আর আরিশের ঝড়গা চলছে। নিহা বিরক্ত হয়ে দুজনকে থামানোর চেষ্টা করছেন, আর সরফরাজও মজা নিয়ে পুরো দৃশ্য দেখছেন। কিন্তু বাড়ির আরেক প্রান্তে তখন সম্পূর্ণ ভিন্ন নীরবতা। আদ্র নিজের রুমের দরজা বন্ধ করে চুপচাপ দাঁড়িয়ে রইল কিছুক্ষণ। তার হাতে এখনো কাগজটা, রঙের আঁকা ড্রয়িং। সে ধীরে ধীরে কাগজটা খুলল। মোচড় খাওয়া পাতাটা সোজা করতেই আবার সেই একই দৃশ্য, গোল গোল মাথা, কাঠির মতো হাত পা। রং নিজের ছোট হাতে যাদের ভালোবেসে সবাইকে এঁকেছে, পাপা, আম্মু, নিহা আন্টি, সরফরাজ আঙ্কেল, আরিশ, সবাই আছে, শুধু একজন নেই, সে। আদ্র ভ্রু ধীরে ধীরে কুঁচকে গেল। সে আবার ছবিটার দিকে তাকালো, যেন ভুল দেখছে কিনা যাচাই করছে। না,
সত্যি নেই। তার ঠোঁট শক্ত হয়ে গেল। ভালোবাসে যাকে তাকে আঁকতে হয় নিজের মনেই বিড়বিড় করে বলল সে। তারপর ঠোঁটের কোণে অদ্ভুত এক বাঁকা হাসি ফুটে উঠল। তাহলে আমাকে আঁকেনি কেন? আমাকে পছন্দ করে না? কাগজটা টেবিলের উপর রেখে সে চেয়ারে হেলান দিল। চোখ দুটো অন্ধকার হয়ে উঠেছে ধীরে ধীরে। এমন লাগছে কেন তার? এটা কি হিংসা? না, কিন্তু এক ধরনের অদ্ভুত অস্বস্তি, যেন কেউ তার নিজের জিনিসে অন্য কারো নাম লিখে দিয়েছে। নিচতলা থেকে তখনও রঙের গলা ভেসে আসছে, আমি আরিশের সাথে ফ্রেন্ড না, তুমি আমার চকলেট খেয়েছো। আরিশে চেঁচাচ্ছে, আমি খাইনি। শব্দগুলো শুনে আর্দ্রর চোখে আবার সেই অদ্ভুত হাসি ফুটে উঠল। তারপর টেবিলের উপর রাখা পেনটা তুলে নিল। এক মুহূর্ত ছবিটার দিকে তাকিয়ে রইল। তারপর খুব শান্তভাবে ছবির এক কোণে আরেকটা লম্বা কাঠির মতো মানুষ এঁকে দিল, বাকিদের চেয়ে একটু বড়। আর তার নিচে লিখলো আদ্র। পেনটা নামিয়ে রেখে ফিসফিস করে বলল, চলো। এখন ঠিক হলো। এক সেকেন্ডে থামলো, এখনো শান্তি পাচ্ছে না নিজে নিজে এঁকেছে বলে। তারপর খুব নিচু স্বরে যোগ করলো, তবে কাল তোমাকেই এটা ঠিক করে আঁকতে হবে, চকলেট। তার চোখে তখন এক অদ্ভুত ঝিলিক, কারণ আদ্র একটা জিনিস খুব ভালো করেই বুঝতে পারছে।